ভ্রমণ মানুষের জীবনের একটি আনন্দদায়ক অধ্যায়। একঘেয়েমি ঘোচাতে ও নতুনকে জানতে এর জুড়ি মেলা ভার। প্রতিটি ভ্রমণই আমাদের জীবনকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করে। গতদিনের ভিডিওতে তোমাদের মাত্র একদিনের ভ্রমণের ঠিকানা জানিয়েছিলাম, তাই ধানবাদের সেরা স্পটগুলি ঘুরে দেখিয়েছিলাম। তবে আমরা স্টে করে গিয়েছিলাম মধুবনে। আজ আমরা ঘুরে দেখাবো গিরিডি সহ ধানবাদের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি। সঙ্গে থাকছে থাকা খাওয়া, সস্তার হোটেল খরচ, গাড়ি ভাড়া খরচ সহ খুঁটিনাটি সমস্ত তথ্য। এই বর্ষায় মাত্র দুদিনের ছুটি হাতে থাকলেই ব্যাস সেরা জায়গার সন্ধান নিয়ে তাহলে শুরু করছি আজকের ভিডিও। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং ফ্রম গিরিডি। হ্যাঁ, আমরা এখন গিরিডি জেলায় আছি আর ব্রেকফাস্ট করতে চলে এসেছি উত্তরপ্রদেশের ক্যান্টিনে। এই যে এত বড় ক্যান্টিন, আর এর মধ্যে আমরা এখন যাব কী কী খাবার অ্যাভেলেবেল আছে দেখাবো। উত্তরপ্রদেশ সমিতি মধুবনের যে হোটেলটায় আমরা রয়েছি, এই হোটেলটায় থাকার অভিজ্ঞতা ভীষণই ভালো। আমি অনেক হোটেলে এখনও পর্যন্ত থেকেছি, ভিডিও করার পারপাসে আমাদের প্রচুর ঘুরতে হয়। তো এই হোটেলটাতে ফেসিলিটিস এবং ব্যবহার খুব ভালো। আর হোটেলটা এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড, এতটুকু নোংরা কোথাও নেই। মধুবন একটা পাহাড়ি এলাকা, কিন্তু পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও এখানে কারেন্ট এবং জল, এই দুটোর প্রবলেম কোথাও একটুও নেই। জল যে আমরা খাচ্ছি, আরও ওয়াটার খাচ্ছি, কিনে গেছে বারবার জল খেতে হচ্ছে, বারবার কাউকে দিয়ে যেতে হচ্ছে, ফোন করে বলতে হচ্ছে, এটাও না। প্রত্যেকটা হোটেলের সাথে আলাদা আলাদা আরও আছে। তো আমার ভীষণ ভালো লেগেছে। পারলে আমি 2-3 দিন আরও এখানে থেকে যাই। উত্তরপ্রদেশ হোটেলে তোমরা অবশ্যই থেকো, এটা আমার রেকমেন্ডেশন যদি তোমরা এই জায়গাটা ঘুরতে আসো। হোটেলের রুমগুলো আমি অলরেডি খুব সুন্দরভাবে ঘুরে দেখিয়ে দিয়েছি কী কী ফেসিলিটিস আছে। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানবে, আর যারা এখনও দেখোনি তারা এই ভিডিওটা শেষে অবশ্যই ওই ভিডিওটা চেক আউট করে নিও, কারণ ওই ভিডিওতে প্রচুর ঘোরার জায়গা আছে যেটা একদিনে তোমরা ঘুরতে পারবে। আর যারা আমার মতন একদিনে না ঘুরে আশপাশটা আরও ঘুরতে চাও, স্টে করতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটা। এই হোটেলের কিছু কিছু ঝলক আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু ডিটেলে দেখতে গেলে তোমাদের আগের দিনের ভিডিওটা দেখতে হবে। হোটেল থেকে বাইরের ভিউটা কত সুন্দর, দূরে পাহাড় দেখা যাচ্ছে, গাছপালা, ফুল গাছ, ভীষণ সুন্দর একটা ভিউ। এখানে মেনটেন খুবই সুন্দরভাবে হয়। আমাদের ঘরে এরকম দুটো বড় বড় কাপ, গ্লাস আর ইলেকট্রিক কেটলিও দিয়েছে। এত কম টাকার হোটেলে এত ভালো পরিষেবা রয়েছে। জুতো খুলে জুতা উতার। বিরাট বড় ক্যান্টিন এরিয়া, সব জায়গায় ওয়েল ডেকোরেটেড যা দেখতে পাচ্ছি, আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। সকালে ব্রেকফাস্টের জন্য আমি নিয়েছি চিড়ের পোলাও, এটা 25 টাকা এক প্লেট। দুটো ছোলে ভাটুরে আছে এক প্লেটে, সাথে আচার দিয়েছে, এটা হচ্ছে 40 টাকা। আর এই ভেজ স্যান্ডউইচটা, এটার দাম 50 টাকা। সাথে চাও নেওয়া হয়েছে, সকালটা তো চা ছাড়া চলে না। চাটা বেশ কিন্তু লোভনীয় দেখতে। এই চায়ের দাম 10 টাকা। আমি সব খাবার থেকে একটু একটু ট্রাই করে দেখবো কেমন লাগে, সেই জন্য আমি এখন স্যান্ডউইচ নিয়েছি। আলাদা করে কিছু বলার নেই। এর মধ্যে শসা, টমেটো আছে, একটু বিট লবণ ছড়ানো আছে, অল্প মেয়োনিজ আছে, যেমন খেতে হয় এই সব কটা দিয়ে স্যান্ডউইচ বানালে এটা সেমনই খেতে। এবার একটু দাদার থেকে আমি ছোলে ভাটুরে রেডি করিয়ে রেখেছে, টেস্ট করে দেখতে। ব্যাপক। এখানকার সমস্ত রান্নায় পেঁয়াজ রসুন ছাড়া, যেমনটা তোমরা
আগের ভিডিও যারা দেখেছো তারা জানবে, আর যারা দেখোনি তাদের এই ভিডিওর জন্য বলছি। এটা যেহেতু একটা জৈন সম্প্রদায়ের সমিতি মানে হোটেল, আর এই মধুবন পাহাড়ে সবই জৈন হোটেল এখানে, আর সেই জন্য এখানে হোটেলের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া আমিষ খাবার খাওয়া যায় না, কিংবা বাইরে থেকে এনেও খাওয়া যায় না। বাইরে খেতে পারো কিন্তু এনে খেতে পারো না। তাই এখানে আদা দিয়ে রান্না করা হয়েছে, রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি, মানে বোঝা যাচ্ছে না যে পেঁয়াজ রসুন ছাড়া রান্না। এই বেসনের বরফিগুলো 10 টাকা করে, মিষ্টি অনেক কম, মানে বাঙালিরা মিষ্টি খায় যে তার তুলনায় কোনো মিষ্টিই নেই এতে, মোটামুটি যে খুব ভালো আমারই কিছু তা না। আমরা এইমাত্র জলখাবার খেয়ে বেরোলাম, খুব ঠান্ডা হালকা কম তেলের খাবার। আমরা অনেক কিছুই খেয়েছি কিন্তু খেয়ে ভারী মনে হচ্ছে না, আর খাবারগুলো সত্যি বলতে খুবই টেস্টি, মানে নিরামিষ খাবারের ওপর রান্নাবান্নাগুলো করেছে খুব ভালো। এখানে কিন্তু জৈন ধর্মের সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী চলে, ওরা রাতের বেলা খাবার খায় না, তাই 6:30টার পর এখানে খাবার পাওয়া যায় না। রাতের খাবার যদি খেতে চাও তাহলে 6:30টার আগে তোমাদের রাতের খাবার শেষ করে ফেলতে হবে, নয়তো হোটেলের বাইরে গিয়ে খেয়ে তারপর হোটেলে আসতে হবে। হোটেলের মধ্যে বাচ্চাদের এখানে খেলার বন্দোবস্ত আছে, স্লিপ আছে, এখানে দোলনা রয়েছে। এই যে আমাদের হোটেলের ফ্রন্ট সাইডের এটা হচ্ছে ভিউ। কাল আমরা এই রাস্তাটা দিয়েই ঢুকেছিলাম, আর ওই যে সাদা গাড়িটা এটা হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা আছে। আর এটা হচ্ছে পার্শ্বনাথ দিগম্বর জৈন মন্দির। এই রকম ধরনের মন্দির এখানকার প্রত্যেকটা হোটেলের সাথে সংলগ্ন আছে। হোটেল থেকে বাইরে বেরিয়েই এখানে পাহাড়টা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর জায়গায় আমরা স্টে করছি এখন। পারশনাথ পাহাড়ের পাদদেশে আমরা এসে গেছি। এখান দিয়ে ওপরে ওঠার জন্য এখানে প্রচুর বাইক আছে, বাইক ছাড়া কিন্তু এখানে ওপরে ওঠা যায় না। कितना लगता है भैया बाइक में? 1000 रुपया एक जन का 1000 रुपया लगेगा, इससे कम नहीं होगा? होटल में तो बोल रहा था, होटल में बोल रहा था कि बार्गेन करना है। बार्गेनिंग वाला आपको रेट ही नहीं बताया ना, बाकी अच्छा, मेरे को बोला कि 500-1000 कोई भी मांगता है तो बार्गेन कर लेना। अभी क्या है कि देखिए सीजन आपको अगर 1500 हम बोलते 2000 बोलते तो बार्गेनिंग हो सकता है। अच्छा, और सीजन में कितना लगता है? सीजन में सीजन में 5000 लगता है? अभी तो सीजन नहीं है इसलिए कम। बेस्ट टाइम में आए अभी आप लोग। আচ্ছা, দেখো এভাবেও লোকজন যায় এখানে। এখানকার পাহাড় কিন্তু খুবই খাড়াই, আর এখান থেকে বাইক ছাড়া আর এই ধরনের ছাড়া কেউ যায় না। এখানকার কিন্তু রাস্তাগুলো খুব সরু সরু, ড্রাইভারদেরকে বলে দেবে তোমরা যাতে ওরা তোমাদেরকে ঠিক করে ওঠায়। কামাখ্যা মন্দিরের পাহাড়েও আমরা উঠেছি, কিন্তু সেখানকার রাস্তা চওড়া চওড়া, এখানকার রাস্তা খুবই সরু। তবে যত ওপরে উঠছি প্রাকৃতিক পরিবেশ ঠান্ডা হচ্ছে।
आराम से घूमिए। পাহাড়ের পাদদেশ থেকে আমরা 2 কিলোমিটার উপরে চলে এলাম, তোমরা দেখতে পেয়েছো। এখন আমরা এই মন্দির পেয়েছি। এখন ভাইয়ের সাথে কিছু কথা বলে নেবো। ভাইয়া पहले बताइए कितना मंदिर है अंदर? ये 2 किलोमीटर में है, ये 23 मंदिर है इसमें। अच्छा। ऊपर में जाइएगा तो ऊपर में 22 मंदिर है। अच्छा, वहाँ पे जाइएगा, वहाँ से आपको नज़ारा व्यू बहुत बढ़िया मिलेगा। 22 मंदिर जो है वो कितने दूर में है, कितने यहाँ किलोमीटर? से यदि मतलब यहाँ से 7 किलोमीटर है। 7 किलोमीटर ऊपर जाना नीचे पड़ेगा। से आप जाइएगा तो 9.65। अच्छा, और यहाँ से 7 किलोमीटर हाँ, ऊपर यहाँ से चढ़ना 7 पड़ेगा। किलोमीटर। 22 मंदिर, मिलेगा, बीच में झरना भी मिलेगा। दो झरना मिलेगा, एक गंधर्व नाला है और एक सीता नाला है। अच्छा, बहुत अच्छा व्यू है वहाँ का, पानी भी बहता है झरना के नाम से। तो वही पानी पिया जाता है, वही पानी ऊपर में पिया जाता है। अच्छा, ऊपर बसती है क्या, लोग हाँ, रहते हैं? वहाँ पे रहता है, दुकान वाला भी वहीं रहता है। अच्छा, बहुत सुंदर नज़ारा हम लोग भी है। खाते ना वहाँ का मैगी खाइएगा ना, दूर दूर से आते हैं, या नीचे वाला टेस्टी लगेगा जो वहाँ पे लगेगा। मैगी मिलता है? मैगी मिलता है ना, वहीं पानी वहीं का मिलता है ना, तो वहाँ का स्वाद बहुत अच्छा लगता है। এইখানে 23টা মন্দির আছে ছোট ছোট এই ধরনের, আর সবই শ্বেত পাথরের তৈরি। জৈন সম্প্রদায়ের 2 ধরনের মানুষ হয়, তোমরা অনেকেই জানবে। এক হচ্ছে শ্বেতাম্বর, এক হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বর মানুষদের আমরা ইতিমধ্যে অনেক দেখে নিয়েছি, যারা সাদা পোশাক পরে থাকে। আর দিগম্বর মানুষরা কিছুই পরে থাকে না, তারা জামা কাপড়ও ত্যাগ করেছে, তাই জন্য তাদের দিগম্বর বলে। এই একটাই এখানে গোল্ডেন কালারের আছে, বাকি সবই সাদা কালারের। মন্দিরের এখানে বসতিও আছে, যারা মন্দির দেখাশোনা করে সম্ভবত তারাই এখানে বসবাস করছে। সমতল থেকে আমরা 2 কিলোমিটার উঠে এসেছি পাহাড়ে। আর এই মধুবন পাহাড়টা খুবই সুন্দর। আরও সুন্দর হচ্ছে ভেতরের পোর্শনটা। যত উপরে উঠছি তত ফিল করতে পারছি যে ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটা। আর তেমনি এখানকার দৃশ্য, মানে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, এখানটা না এলে বুঝিয়ে বলা কোনো মতেই সম্ভব না। আর এই প্রথম আমি কোনো জৈন মন্দিরে এসেছি, সেখানকার কালচারের সাথে পরিচিত হচ্ছি প্রথমবার। বেশ ভালো লাগছে। মন্দিরের স্ট্রাকচারগুলো অলমোস্ট সেম সেম, এই ধরনেরই মন্দির এখানে আছে। মন্দির আমাদের দেখা হয়ে গেল, এখন আমরা নিচে যাচ্ছি। ওঠার সময় এক রকমের অভিজ্ঞতা, আবার নামার সময় আরেক রকমের। পাহাড় থেকে সমতলে নেমে চলে এসেছি, এবার আরেকটা মন্দিরে যাচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর মাটির বাড়ি আছে। এখন আমরা যে মন্দিরে যাচ্ছি এটা 500 কোটি টাকার মন্দির, মানে ভাবতে পারছো বিশাল জায়গায় চলে এসেছি। এটার নাম হচ্ছে তলেটি তীর্থ, সবটাই শ্বেত পাথরের। এই জায়গায় মোবাইল ফোন, ক্যামেরা সব কিছু জমা রেখে তারপর খালি পায়ে যেতে হয়। আর এই হচ্ছে মন্দির। আর মন্দিরে যাওয়ার আগে এখানে ওড়না রাখা আছে, যারা শাড়ি পরে আসেনি তারা ওড়না গায়ে দিয়ে যেতে পারে। আর ছেলেরা যদি হাফ প্যান্ট পরে আসে তাহলে কিন্তু এখানে মানে ঢুকতে দেবে না, বসিয়ে দেবে, কারণ এখানে ভারতীয় সংস্কৃতির জামা কাপড়ই অ্যালাউড, ওয়েস্টার্ন সংস্কৃতির জামা কাপড় এখানে অ্যালাউড না। তলেটি শব্দের অর্থ হলো পাহাড়ের পাদদেশ বা তলদেশ। পাহাড়ের উপরে ওঠার আগে ভক্তগণ এই তলেটি তীর্থে পুজো দেন এবং দর্শন করেন। মূল মন্দিরের চারপাশে 24টি ছোট ছোট মন্দির রয়েছে, যা প্রতিজন তীর্থঙ্করের উদ্দেশ্যে উৎসর্গীকৃত।
মন্দিরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, পুরোটা শ্বেত পাথরের তৈরি। সেখানে বিভিন্ন দেবদেবীদের মূর্তি আছে আর সুন্দর খোদাই করা। আর নিচের ফ্লোরেও খুব সুন্দর ইউনিক টাইপের শ্বেত পাথরের তৈরি ডিজাইন, আর তার মধ্যে আলো আছে, যে আলোগুলো সন্ধ্যাবেলা জ্বলে। দুঃখের বিষয় হচ্ছে 6 মাস আগেও এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউড ছিল, লোকে ভিডিও করতো, ছবি করতো, কিন্তু এখন করতে পারলাম না, সেজন্য তোমাদের দেখাতেও পারলাম না। খুব আফসোস হচ্ছে, কিছু করার নেই। তোমরা নিজেরা আসো, এসে এই জায়গাটা দর্শন করো। মধুবন হচ্ছে জৈন ধর্মের তীর্থস্থান। জৈন ধর্মাবলম্বীরা এখানে তীর্থ করতে আসে। এতক্ষণ আমরা যে মন্দিরটা দেখলাম তার উল্টো দিকে গুফা মন্দির আছে। এই হচ্ছে গুফা মন্দির। এখানে ভিডিও করার খুব প্রবলেম, ফটো ভিডিও তুলতে দেয় না। কাজ হচ্ছে মন্দিরের, এখন ভেতরে ঢোকা যাবে না, কিছু দেখারও নেই। পারসনাথ ঝাড়খণ্ডের গিরিডি জেলার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 4429 ফুট। এটি জৈন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান, যেখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন নির্বাণ লাভ করেছিলেন। মূল চূড়ায় পৌঁছানোর জন্য 9 কিলোমিটারের একটি কষ্টসাধ্য চড়াই পথ পাড়ি দিতে হয়। এই পবিত্র পাহাড়টি সাঁওতাল উপজাতিদের কাছেও গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। পাহাড়ের সবুজ সুন্দর দৃশ্য অত্যন্ত মনোরম। এখানে একদিনে প্রায় 27 কিলোমিটার পদক্ষেপ ফেলতে হয়। 9 কিলোমিটার আরোহণ, পাহাড়ের উপরে অবস্থিত অসংখ্য জৈন মন্দির সমৃদ্ধ 9 কিলোমিটার এলাকা এবং ফিরে আসার জন্য আরও 9 কিলোমিটার পথ। তো এখন দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি সাইট সিইং করতে। রুমগুলো তো তোমাদের ঘুরে দেখালাম কত সুন্দর। এখানে আমরা এখন পেমেন্ট করলাম, এই পুরো রুমটা 2730 টাকা লাগলো। এছাড়া এখানে 600 টাকা 900 টাকার ঘরও অ্যাভেলেবেল আছে। ফেসিলিটি ওয়াইজ এই টাকায় খুবই অ্যাফোর্ডেবল। এখানে তোমরা যদি আলাদা ড্রাইভার নিয়ে আসো তাহলে কিন্তু এখানে ড্রাইভারদের জন্য রুম আছে, আর ফ্রি অফ কস্টে তাদের থাকতে দেওয়া হয়। ড্রাইভারদের নিয়ে থাকার কোনো সমস্যা নেই। পার্কিংয়েরও এখানে সুবন্দোবস্ত রয়েছে। এবার আমি গাড়িতে উঠবো আর শুরু হবে আমাদের সাইট সিইং। এই দাদার সাথেই আমরা কাল ঘুরেছিলাম, আবার এখন ওনার সাথেই বেরোচ্ছি। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটারের মধ্যে আমরা চলে এলাম ছায়া ফ্যামিলি রেস্টুরেন্টে। তোমরা যারা গতকালের ভিডিও দেখেছো তারা জানবে যে আমরা এখানে রাতের খাবার খেতে এসেছিলাম। এবার আমরা এসেছি লাঞ্চ করতে, দুপুরের খাবার খেতে। এখানে কিন্তু খাবার দাবারের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছিল। নিরামিষ থালি হচ্ছে 70 টাকা, সবজি ডাল এগুলো রিপিট হবে, আর ভাত যদি নিতে চাও তাহলে এক্সট্রা 40 টাকা দিতে হবে। কালকে আমরা যথেষ্ট মাছ মাংস খেয়েছি, ওই জন্য আজকে নিরামিষ খাচ্ছি আমরা সবাই। সকালে হোটেল থেকে আমরা যে ব্রেকফাস্ট করেছিলাম ওটাও খুব ভালো ছিল। এখানে একটা আলু চোখা দিয়েছে, চাটনি দিয়েছে, আলু ভাজা, পাঁপড়, পেঁয়াজ, ডাল আর একটা আলু দিয়ে সবজি। ডাল ভাতটা খেয়ে দেখলাম, খুবই ভালো খেতে, একদম বাড়ির মতো। খাওয়া দাওয়া হয়ে গেল, খাবার খুবই টেস্টি। কিন্তু আমি একটা অন্য কথা বলবো, কলকাতায় আমরা কি দেখি, দোকানগুলোতে লেখা আছে ধার চাহিয়া লজ্জা দিবেন না, এরকম লেখা থাকে তো। এখানে একটা ইউনিক ওয়েতে কিন্তু এই কথাটা লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে হিন্দিতে লেখা আছে, আমি পড়ছি কি লেখা আছে, ঠিক আছে। লেখা আছে উধার বন্ধ, आज तक जिन लोगों को उधार दिया है उन्होंने बदले में परेशानी और तकलीफ ही दी है, अतः हाथ जोड़कर निवेदन है कि उधार के लिए हमें माफ़ करें। हम आपके सुख के लिए खुद को दुख नहीं दे सकते। মানে হচ্ছে আমি ধার দেব না, কারণ আজ পর্যন্ত যাদেরকে আমি ধার দিয়েছি তারা শুধু কষ্টই দিয়েছে। তাই জন্য আমি হাত জোড় করে বলছি যে আমি আপনাকে সুখ দিতে গিয়ে নিজে কষ্ট পেতে পারবো না। মানে ইউনিক ওয়েতে কথাটা লেখা আছে না,
अच्छा, मालिक ये है। तो बताइए भैया, आप ये क्यों लिखे हो? आप कितने जन आपको तकलीफ अभी तक दे चुका है? बहुत आदमी। আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সামনে বরাকর নদী। এখানকার রাস্তা একটু এবড়ো খেবড়ো, আর নদীতে এখন খুবই কম জল আছে। কিন্তু বর্ষা যখন হবে তখন এই নদীর জল একদম ছাপিয়ে যেখানে দাঁড়িয়ে আছে এত দূর চলে আসে। নদীতে অনেকে চান করছে। জল এতটাই অল্প, মানে ভালো করে বোঝাই যাচ্ছে না যে এটা যে একটা নদী। আর এই যে ব্রিজ দেখছো, এই ব্রিজের ওপর দিয়েই গাড়িতে আমরা এসেছি, আর এই রাস্তাটা দিয়ে নেমে এসেছি নদীর কাছাকাছি। কলকাতাতে এখন ঝেঁপে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি পাবো আশা করেই আমরা এসেছিলাম। আর এখন বরাকর নদীর সামনে রয়েছি, কিন্তু তোমরা এই ভুলটা করো না। বৃষ্টি হচ্ছে কি না এই জায়গাতে সেটা আমার দেওয়া ড্রাইভারের নাম্বারে যদি তোমরা কন্ট্যাক্ট করে জানতে চাও, তাহলে সে তোমাদের সাজেস্ট করে দেবে। ওই দূরে যে তোমরা জল দেখতে পাচ্ছ, টিম টিম করে বয়ে যাচ্ছে। যখন বর্ষা হয় তখন এই পর্যন্ত জল চলে আসে। স্থানীয় একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে এই গাছ যেখানে আছে দেখছো, এই এত দূর পর্যন্ত জল চলে আসে, চিন্তা করো। এইখানে রাস্তাটা দেখে মনে হচ্ছে আমরা নর্থ ইস্টে পৌঁছে গেছি। পাহাড় দেখা যাচ্ছে আর রাস্তাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের কাছে চলে এসেছি, উশ্রী জলপ্রপাত। আর উশ্রী জলপ্রপাত দেখার জন্য আমাদের গাড়ি দাঁড় করিয়ে এখানে 40 টাকা নেওয়া হয়েছে। 4 জন হো বা 5 জন বা 1 জন, এখানে 40 টাকাই নেওয়া হয়। মধুবনে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে আমরা 40 কিলোমিটার পার করে চলে এসেছি উশ্রী জলপ্রপাত দেখতে। এত সুন্দর দৃশ্য যে এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যায়। তোমরা যারা সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু পড়েছ তারা জানবে, প্রফেসর শঙ্কু গিরিডি জেলায় থাকতেন, আর গিরিডির এই উশ্রী জলপ্রপাতের কাছে ঘুরতে আসতেন, বেড়াতে আসতেন। আর উশ্রী জলপ্রপাত কিন্তু তার কাছে একটা খুবই পছন্দের জায়গা ছিল। মাঝে মাঝে তার বেড়াল নিউটনকেও আনতেন। প্রফেসর শঙ্কু আমার একজন খুবই পছন্দের চরিত্র, যে কারণে আমি তার উল্লেখ করলাম তোমাদের কাছে। আর এই উশ্রী জলপ্রপাতের সৌন্দর্য অসামান্য, অসাধারণ, অপূর্ব, বলার কোনো ভাষা নেই। উশ্রী ফলস গিরিডি জেলার অত্যন্ত মনোরম এবং জনপ্রিয় প্রাকৃতিক জলপ্রপাত। বরাকর নদীর উপনদী উশ্রী নদীর ওপর গড়ে উঠেছে। উশ্রী শব্দের অর্থ হলো সুন্দর উৎস। রবি ঠাকুরের সহজপাঠ বইতে এই উশ্রী নদীর উল্লেখ আমরা ইতিপূর্বে পেয়েছি। উশ্রী নদীর জল প্রায় 12 মিটার অর্থাৎ 40 ফুট উঁচু থেকে 3টি আলাদা আলাদা ধারায় নিচে নেমে আসে। অনেকেই দেখলাম এখানে চান করছে, এদেরকে দেখে আমারও চান করতে ইচ্ছা করছে। যদি উপায় থাকতো তাহলে আমিও এখানে ঝর্ণার জলে দাঁড়িয়ে পড়তাম আর আনন্দ করে চান করতাম। ঝর্ণার জল এখানে এত স্পিডে পড়ছে যে পাউডারের মতন
উড়ে যাচ্ছে আর কি। দেখো জলের স্পিডটা আন্দাজ করো কতটা জোরে পড়ছে। ভীষণ সুন্দর দৃশ্য, ভীষণ সুন্দর, মানে যতটা ভাষা দিয়েই বলি না কেন কম বলা হবে। যখন প্রচুর বৃষ্টি হয় মানে বর্ষার সময়, এখানে কিন্তু যে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো ভিজিবল থাকে না, অনেকটাই জল থাকে। আর এমনকি যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই পর্যন্ত জল চলে আসে। তো আমরা যে সময় এসেছি সেই সময় জলটা একটু কম, কিন্তু তবু এর সৌন্দর্যে কিছুমাত্র ঘাটতি হয়নি। আর তোমরা চেষ্টা করবে বর্ষার মধ্যে আসার, কারণ এখানকার সৌন্দর্য আসলে বর্ষাতেই পাওয়া যায়। এই যে জলটা পাউডারের মতন গুঁড়ো গুঁড়ো হয়ে একদম আকাশে মিলিয়ে যাচ্ছে, এই জলের ছিটেটা আমার গা পর্যন্ত আসছে, মানে এতটা ডিস্টেন্স কভার করছে। ভাবো গায়ে জলের ছিটা লাগছে, আমার চশমায় জল হয়ে গেছে পুরো। কি বলতে যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। এখন ঘড়িতে 5:26 বাজে আর আমাদের বিরসা মুন্ডা পার্কটা দেখা বাকি আছে। খুবই খারাপ লাগছে চলে যেতে, তবু যেতে হচ্ছে। উশ্রী জলপ্রপাতের এখানে ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এখন আন্ডার কনস্ট্রাকশন। জাস্ট এখানে পিলার তোলা হয়েছে। তোমরা যখন আসবে হয়তো এখানে ভিউ পয়েন্টটা তৈরি হয়ে যাবে, কারণ যখন প্রচুর বৃষ্টি হয় না তখন তো অনেক জল থাকে। তাই আজকে যেরকম আমরা নেমেছিলাম তখন সেরকম নামার সুযোগ থাকে না, তাই দূর থেকেই দেখতে হয়। আর উঁচু থেকে দেখতে আলাদা রকমেরই সুন্দর লাগবে, তাই এখানে ভিউ পয়েন্ট তৈরি করা হচ্ছে। জাস্ট কাজ শুরু হয়েছে। দারুণ লাগলো উশ্রী জলপ্রপাতটা দেখে, মানে জাস্ট আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে হবে বলে এলাম। এখানে বসে বসে যদি সময় নিয়ে আসো তাহলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি, সন্ধ্যা হব হব করছে। নেক্সট কোথায় যাব এখন আমরা দাদা? ধানবাদ। বিরসা মুন্ডা পার্ক বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো নেক্সট আমরা বিরসা মুন্ডা পার্ক যাচ্ছি। এই জায়গা থেকে আমরা গিরিডি জেলা থেকে বেরিয়ে এলাম, এবার ধানবাদ শহর পড়ে গেল। জেলা ধানবাদে আমরা পা দিয়ে দিয়েছি। বিরসা মুন্ডা পার্কের মধ্যে অনেক কিছু অ্যাক্টিভিটি করার আছে, যেগুলো ছবি এখানে দেওয়া আছে। এখানে এন্ট্রি ফি লাগবে 25 টাকা করে পার হেড। আমরা এখন ঢুকছি বিরসা মুন্ডা পার্কে। উশ্রী জলপ্রপাতের পর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে বিরসা মুন্ডা পার্ক, আর এটাই লাস্ট ডেস্টিনেশন। এটার পর আমরা হোটেলে স্টে করব। আর উশ্রী জলপ্রপাত থেকে প্রায় 57.3 কিলোমিটার রাস্তা টপকে চলে এসেছি বিরসা মুন্ডা পার্কে। হাঁটতে হাঁটতে আমরা পার্কের এই এরিয়াটায় চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলো বাচ্চা এবং বড় দুজনেই উপভোগ করে। আমাদের ওখানে এগুলো বিভিন্ন মেলার সময় আসে, রথের মেলা বা দুর্গাপুজোর সময় কলকাতায় দেখা যায় এই দোলনাগুলো।
বিরসা মুন্ডা পার্ক ধানবাদ স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে হীরক রোডে অবস্থিত। আর এই পুরো পার্কটা তৈরি হয়েছে 21 একর এলাকা জুড়ে। হরর হাউসের টিকিট হচ্ছে মাথাপিছু 50 টাকা করে। ওই রকমই অ্যাডভেঞ্চার টাইপের, নানান জায়গাতে ভূত আটকানো থাকবে, যেখানে তোমরা হেঁটে হেঁটে যাবে, ভূত ভয় দেখাবে, এই টাইপের। আমরা ঢুকলাম না, তবে অনেকটা বড় এরিয়া তো, তোমরা হাতে সময় নিয়ে আসবে যদি পুরোটা ঘুরে দেখতে চাও। এই হচ্ছে ওয়ান্ডার ব্লুম ফ্লাওয়ার্স পার্কের এন্ট্রি গেট। এখানে টিকিট প্রাইস লেখা আছে, দেখো। এটা যখন সিজন থাকে তখন 300 টাকা নেওয়া হয়, এখন অফ সিজন, সেই জন্য 150 টাকা নেওয়া হচ্ছে। চলে এলাম আমরা অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে। ভেতরটা খুবই সুন্দর, এই দেখো, দারুণ সাজানো। এখানে ফুল ছিঁড়লে 1000 টাকা করে জরিমানা দিতে হবে লেখা আছে। আর যত সব অ্যাক্টিভিটিস আছে সব এর ভেতরে, যার জন্য এটা হচ্ছে একটা এন্ট্রি গেট। এর মধ্যে টাকা দিয়ে ঢুকে পড়ো, তোমার যতক্ষণ খুশি থাকো। এটা হচ্ছে পাখির জায়গা, কত পাখি। এবার বল কেমন লাগছে, জীবনে প্রথমবার হাত থেকে পাখি খাচ্ছে? খুব মজা লাগছে, বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। আচ্ছা, কারেন্টটা চলে যেতে ও একটা যা তাকালো। আবার ঘুরে বসা হলো। আমাদের জীবনে ভাগ্যিস ঢুকলাম এখানে। একটা আছে আমাদের। এখানে তোমরা জিপ লাইন করতে পারো, দেখতে পাচ্ছ ছবিও দেওয়া আছে। এখানে ম্যাক্সিমাম 65 কেজি ওয়েট অবধি তোমরা উঠতে পারো, এর বেশি ওয়েট এখানে নেওয়া হয় না। আর এর জন্য কোনো আলাদা টিকিটও লাগে না, 150 টাকার মধ্যেই এই সব কিছু। এখানে নিজেদের পছন্দ মতো গান চালিয়ে নাচানাচি করা যায়। দেখো এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটির জন্য কত রকমের ব্যবস্থা আছে। এখানে ক্রিকেটের মেশিন আছে, এখানে বল হবে আর এই পিচ করা আছে, আর ওখানে ব্যাটিং হবে। চলে এলাম পার্কের বাইরে। পার্ক 8টা অবধি খোলা থাকে। অনেক কিছুই আজকে আমরা এক্সপিরিয়েন্স করতে পারলাম না, কারণ সময় অনেক কম হাতে। তোমরা যখন আসবে অবশ্যই সময় বেশি নিয়ে আসবে, কারণ এখানে অনেক কিছু এক্সপ্লোর করার আছে। আমরা যেখানেই যাই চাউমিন জিনিসটা পেলে ও জেনারেলি খাইতে চাইবেন, এটা তো হতে পারে না। তো আমরা এখানে ঘুরতে এসেছি আর অনেকদিন বাদে চাউমিন পেয়েছি, তো অন্য রাজ্যে ওই জন্য খাবে বলে শুরুও হয়ে গেছে। আজকেও আমরা এই দাদার সাথে ঘুরেছি, এবার দাদার থেকে জেনে নেবো আজকে আমাদের কত বিল হলো। भैया बता दीजिए कितना हुआ आज का? आज का 3000 हुआ टोटल। आज घुमा के खत्म हो गया। कल अब पंचीत और माइथन और कल्याणी रहेगी। हाँ, कल भी हम लोग घूमेंगे, पांचेत डैम जाएंगे, माइथन जाएंगे और कल्याणी मंदिर जाएंगे। आज कितना किलोमीटर घूमे हैं हम लोग? आज हम लोग चले हैं मोटा मोटी 100 किलोमीटर। 100 किलोमीटर चले हैं, बाप रे। और कल हम लोग कितना किलोमीटर जाने वाले हैं? कल हम लोग जाएंगे 120 किलोमीटर अपन लोग। अच्छा,
और कल का बात कल कर लेंगे कितना लगेगा। आज तो यही ख़त्म करते हैं और आपका नाम और नंबर बता दीजिए। हमारा नाम हुआ MD निसार, मेरा नंबर हुआ 7061434502। থ্যাংক ইউ ভাইয়া। वेलकम। যারা কালকে ভিডিওটা দেখেছো তারা জানবে আমরা এই হোটেলে ছিলাম, হোটেল প্যারাডাইস ইন। এই হোটেলে কালকে আমরা ফ্রেশ হয়ে তারপর জার্নি শুরু করেছিলাম, আজকেও আমরা এই হোটেলেই থাকবো। 207 নম্বর রুমে আমরা ঢুকেছি। রুমটা ভীষণ সুন্দর, সেই তুলনায় কিন্তু আমাদের প্রাইস খুব একটা নেয়নি। ভীষণ সুন্দর রুমটা, দেখো ডেকোরেশন কত সুন্দর, বেডটা দেখো একদম ডিলাক্স হোটেলের মতন লুক দিচ্ছে। হোটেলের টাকা আমি বলছি একটু বাদে, আগে তোমাদের দেখিয়ে নি। দেখো বাথরুম, এখনো পর্যন্ত এত সুপার ডিলাক্স বাথরুমে আমরা মানে কোনো হোটেলে পাইনি আর কি। এটা প্রিমিয়াম লুক দিচ্ছে, বাথরুমেরও ডেকোরেশন এরা কোনো কমতি রাখেনি। এই এত সুন্দর হোটেলটা আমরা পেয়েছি মাত্র 1300 টাকায়। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমাদের আজকের ডিনার হচ্ছে ধানবাদের অথেন্টিক লিট্টি চোখা। আমরা এটাই নিয়েছি খাবো বলে। আর এটা যে দোকান থেকে আমরা নিয়েছি সেটা হচ্ছে এখানকার একটা ফেমাস দোকান। ওই দোকানে দাঁড়িয়ে আমরা দুটো লিট্টি খেয়ে টেস্ট করে তারপর এনেছি। এখন একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু স্বাদ এর একদমই কমেনি। আমরা সবাই আজকে এটাই খাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেশি ঘির সমুদ্র, যেখানে লিট্টিগুলোকে চুবিয়ে চুবিয়ে দেওয়া হচ্ছে। আর সেই দেশি ঘিয়ের স্বাদ কিন্তু এখনো আছে। আর ভেতরে পুরটা একদম নরম তুলতুলে, কিন্তু তার মানে এই না যে ভেতরটা কাঁচা। আমরা লিট্টি খেয়েছি কলকাতায়, কিন্তু তার থেকে অনেকটাই তফাৎ এই লিট্টি। আর এর সাথে 3 রকমের চোখা দিয়েছে, একটা চাটনি দিয়েছে আর স্যালাডও দিয়েছে। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ড্রাইভার দাদাকে আমি দেখিয়েছি তোমাকে ভিডিওতে, উনি একটা রেট বলেছে, কিন্তু আমার চ্যানেলের কথা বলে তোমরা যদি আসো, আমার নাম বলো বা আমার চ্যানেলের নাম বলো ওনাকে ফোনে, তাহলে কিন্তু উনি অনেকটাই রেট কমাবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কারণ আজকে আর কিছু দেখানোর নেই। আমাদের লিট্টি চোখা খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো, কালকে আমাদের সকাল সকাল বেরোনো আছে। আজকে ভিডিও তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে, ততদিন ভালো থেকো, বাই।